মেইনপাট ছত্তিশগড়ের এক অনন্য সুন্দর অফবিট ডেস্টিনেশন মেইনপাট। পাহাড়, জঙ্গল, ঝর্ণা, নদী, প্রকৃতিপ্রেমীদের মন কাড়ে এমন সব রসদ মজুদ আছে এই মেইনপাটে। উপরি পাওনা তিব্বতী সংস্কৃতির ছোঁয়া। এবারকার পুজোয় আমাদের গন্তব্য ছিল মেইনপাট। কেউ একে বলে ছত্তিশগড়ের সিমলা, আবার কেউ বলে মিনি তিব্বত। তবে আমরা কোনো তুলনায় না গিয়ে মেইনপাটকে মেইনপাটের মতো করে উপভোগ করেছি। মেইনপাট যাওয়ার জন্য প্রথমে আমরা হাওড়া থেকে ট্রেনে ঝারসুগুড়া জংশন পৌঁছাই এবং ঝারসুগুড়া থেকে গাড়ি ভাড়া করে রওনা দিই মেইনপাটের উদ্দেশ্যে। অনন্য সুন্দর এই রাস্তা আমাদের মুগ্ধ করেছে। যাত্রাপথে আমরা দেখে নিই কোটিভিরা শিব মন্দির, দুরন্ত গতিতে প্রবাহমান আইভি রিভার এবং মনোমুগ্ধকর রাজপুরি ওয়াটারফলস। মেইনপাটে থাকার জন্য আমরা বেছে নিই কারমা ইথেনিক রিসোর্ট, যা ছত্তিশগড় ট্যুরিজম দ্বারা পরিচালিত। এই রিসোর্টের সম্পূর্ণ বিবরণ এবং প্রথম দিনের ভ্রমণ অভিজ্ঞতা আমরা শেয়ার করে নিয়েছি এই সিরিজের প্রথম পর্বে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর এই দ্বিতীয় পর্বে থাকছে মেইনপাট সাইট সিইংয়ের গল্প। মনেস্ট্রি, ভিউ পয়েন্ট, গার্ডেন, ওয়াটারফলস ইত্যাদি তো আছেই। এছাড়াও মেইনপাটে আছে কিছু অদ্ভুত জিনিস। এখানে আছে এমন এক জায়গা যেখানে জল নিচ থেকে উপরে প্রবাহিত হয়, এমন এক মাটি যেখানে শঙ্খের আওয়াজ ধ্বনিত হয়, আছে এক বাউন্সিং ল্যান্ড, আরও আছে ধাতব আওয়াজ করা এক অদ্ভুত পাথর। এখানে আমরা আরও দেখে নেব এমন এক গুহা যেখানে নাকি রামায়ণের সময় রাম সীতা বসবাস করতেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক মেইনপাট ভ্রমণের এই দ্বিতীয় পর্বটি। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ এপিসোড অফ রুদ্রস ট্রাভেলগ। আমি এই মুহূর্তে আছি ছত্তিশগড়ের মেইনপাটে। আমরা কাল মেইনপাটে এসে পৌঁছাই। পরশু রাতে হাওড়া আহমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস করে আমরা ঝারসুগুড়া আসি এবং সেখান থেকে গাড়ি নিয়ে আমরা মেইনপাট আসি। মেইনপাটে আমরা এসে স্টে করছি কারমা ইথেনিক রিসোর্টে। তবে এখানে আসার আগে আমরা রাস্তায় দেখে নিয়েছি কোটাভিরা শিব মন্দির, আইভি রিভার এবং রাজপুরি ওয়াটারফলস। এই সমস্ত গল্প এবং এই রিসোর্টটা আমি দেখিয়েছি আমার এই ভ্রমণ সিরিজের প্রথম এপিসোডে। আমি ডেসক্রিপশন বক্সে সেই এপিসোডের লিঙ্ক দিয়ে দেব, সেটা আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এবার শুরু করছি আজকের দ্বিতীয় পর্বটি। আজকে আমরা মেইনপাট সাইট সিইং করব এবং এখানে প্রচুর দেখার জায়গা আছে। আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে এবং চেষ্টা করব ম্যাক্সিমামটাই কভার করা। তো চলুন দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে যাই। ঠিক 8:30টার সময় আমরা রওনা দিলাম। চারদিকের পরিবেশ দেখুন, খুব সুন্দর। তবে আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, কারণ আমাদের রিসোর্টে 9টার আগে ব্রেকফাস্ট সার্ভ হয় না। তো আমরা আগে কোথাও ব্রেকফাস্ট করে নেব, তারপর সাইট সিইং পয়েন্টগুলোয় যাবো এক এক করে। সাইট সিইং করার আগে আমরা একটু পেট পুজো করে নেব। ব্রেকফাস্ট করতে আমরা এসেছি ডলমা হাউসে। এখানে অথেন্টিক তিব্বতী খাওয়া পাওয়া যায় এবং এখানে ইচ্ছে করলে থাকতেও পারেন। এখানে হোমস্টে হিসেবে ভাড়া দেওয়া হয়, খুব ভালো জায়গা। আর আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই আমি সুনীলের। সুনীল আমাদের এই ট্যুরটা অর্গানাইজ করছে। ওর নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের এখানে গাড়ির দরকার হলে বিভিন্ন রকম আপনারা সুনীলের সাথে যোগাযোগ করে নিতে পারেন। সুনীল, আপনার নাম্বার দিয়ে দিজিয়ে একবার आप। मेरा नंबर है 8114307567। তো আপনারা যারা মেইনপাট ঘুরতে আসবেন সুনীলের সাথে যোগাযোগ করে এখানে গাড়ির জন্য যোগাযোগ করে নিতে পারেন। তো চলুন এবার ভিতরে যাই এবং আমরা ব্রেকফাস্ট করব। আমরা প্রবেশ করছি ডলমা টিবেট রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে। এটি কিন্তু এখানকার একটি বিখ্যাত হোমস্টে, আর এখানকার খাওয়ারের রিভিউ কিন্তু খুব ভালো। সেই জন্যই আরও আমরা এখানে ব্রেকফাস্ট করতে এলাম। তো চলুন ডাইনিং হলের দিকে আমরা এগিয়ে যাই। 1959 সালে চীন তিব্বত আক্রমণ করে এবং সেই সময় প্রচুর তিব্বতী তিব্বত থেকে পালিয়ে ভারতে চলে আসেন। সেরকমই এখানে একটি তিব্বতী বেস ক্যাম্প গড়ে ওঠে এবং 1400 তিব্বতী এখানে এসে আশ্রয় নেন। পরবর্তীকালে 1962-63 সালে ভারত সরকার এই 1400 তিব্বতী পরিবারকে 3000 একর জমি এখানে অ্যালট করেন এবং এখানে গড়ে ওঠে তাদের স্থায়ী বসতি।
তো তিব্বত থেকে মাইগ্রেট হয়ে এখানে আসলেও তিব্বতী কালচারের স্পষ্ট ছোঁয়া এখানে দেখতে পাওয়া যায়। সেই ফ্লেভার নিতেই আমরা এখানে এসেছি। এনাদের ডাইনিং হলটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, আমি আপনাদের দেখাচ্ছি। দেওয়ালে খুব সুন্দর সুন্দর পিকচার ফ্রেম করে রাখা আছে। এটা রিসেপশন, এবং এখানে বিভিন্ন রকম শোপিস বিক্রি হচ্ছে, যেটা আপনারা এখানকার টোকেন হিসেবে নিয়ে যেতে পারেন। বিভিন্ন কি রিং এবং ফ্রিজ ম্যাগনেটও এখানে বিক্রি হচ্ছে। আচ্ছা, আমরা এখানে দলমা রিসোর্টের প্রধান বিশেষত্ব হচ্ছে এই তিব্বতী ফুড। তো সকালে ব্রেকফাস্ট করার জন্য এখানে চলে এসেছি। আমরা অর্ডার দিয়েছি মোমো আর এগ চাউমিন। আর দাদা অবশ্য তিব্বতী রেস্টুরেন্টে এসেও মানে ইন্ডিয়াকে ভুলতে পারেনি, তাই জন্য দিয়েছে ছোলে পুরি। আপাতত চাউমিনটা আসছে আমারও ওর জন্য, সবাই টেস্ট করেছে অল্প, খেতে বেশ ভালো। বাকি খাবার আসছে, খেয়ে বলবো কেমন লাগে। আমি চাউমিন এবং আমার প্রিয় চিকেন মোমো সহযোগে ব্রেকফাস্ট সারবো। দারুণ খাবার এখানে, স্পেশালি চাউমিনটা তো দারুণ ছিল, মোমোটাও ভালো। আর রাজীব হলো পুরি খেলো, ওটাও খুব সুন্দর। আর চাটাও দারুণ। সকালে পেট পুজোটা আমাদের বেশ ভালোই হলো। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, এবং আজকে অনেকগুলো পয়েন্ট কভার করার আছে। আমরা চলে এসেছি আজকে আমাদের প্রথম স্পট ক্যাম্প 1 মনেস্ট্রিতে। এটি ডলমা রিসোর্টের একদম পাশে, 1 মিনিটের হাঁটা রাস্তা হবে। তো চলুন মনেস্ট্রি দর্শন করি। আমরা ক্যাম্প 1-এর মনেস্ট্রি দেখলাম। মনেস্ট্রিটি কিন্তু বেশ সুন্দর। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। ক্যাম্প 1-এর মনেস্ট্রি দেখে এবার আমরা চলে এসেছি ক্যাম্প 3-এর মনেস্ট্রি দেখতে। মেন পার্টে কিন্তু এই দুটি মনেস্ট্রি আছে, একটি ক্যাম্প 1-এ, একটি ক্যাম্প 3-তে। তো চলুন এবার আমরা ক্যাম্প 3-এর মনেস্ট্রিতে এন্ট্রি করি এবং আপনাদের মনেস্ট্রিটি ঘুরিয়ে দেখাই। ক্যাম্প 3-র মনেস্ট্রিটি কিন্তু খুব ভালো লাগলো, বিশেষ করে এখানে যে বুদ্ধ মূর্তি সেটি অপূর্ব। এবার এখান থেকে বেরিয়ে যাব এবং আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাব। এবার আমরা এসে পৌঁছেছি জলজলি পয়েন্টে। জলজলি বিখ্যাত তার বাউন্সিং গ্রাউন্ডের জন্য। তো চলুন ভিতরে ঢুকি এবং সেই বাউন্সিং ল্যান্ড আপনাদের দেখাই। চলুন। এখানে এটিভি রাইড করা যায়, তবে আমরা হেঁটেই যাব। সামনেই জলজলি জাম্পিং গ্রাউন্ড। তো চলুন এগিয়ে যাই। আপনারা দেখতে পাচ্ছেন সামনে জলজলি বাউন্সিং ল্যান্ড। এই জমিতে লাফালে বিছানার গদি যেমন বাউন্স করে, এই জমিটাও তেমন বাউন্স করে। তবে
গত কয়েকদিনে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় জায়গাটা পুরো কর্দমাক্ত। আমরা কাছে গিয়ে দেখব কতটা দেখা যায়। আমরা জলজলি বাউন্সিং পয়েন্টে এসে দাঁড়িয়ে আছি, কিন্তু জায়গাটা একদম কর্দমাক্ত, তো ওখানে গিয়ে জাম্প করাটা পসিবল নয়। যেখানটা একটু কম কাদা সেখানটায় আমরা জাম্প করব। তবে এখানে ভাইব্রেশন জাম্প করলেই বোঝা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় কতটা উঠবে বুঝতে পারছি না। ওই পিছনে যে কর্দমাক্ত জায়গাটা আছে ওখানে গিয়ে জাম্প করলে কিন্তু একদম মাটি ডেবে যাচ্ছে। এখানকার একজন স্থানীয় ওখানে গিয়ে জাম্প করে আমাদের দেখালেন। তো কম্পন তো অবশ্যই আমরা অনুভব করছি, কিন্তু ক্যামেরায় কতটা আসবে আমি বুঝতে পারছি না। তবু আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে মাটি এতটাই ফাঁপা যেখানে ফুটো করে যদি মুখ দিয়ে ফু দেওয়া যায় তাহলে শঙ্খের মতো আওয়াজ হয়। দেখুন, মজাদার জায়গায় জলজলি জাম্পিং গ্রাউন্ড। এখানে এসে সবাই আমরা ছোট হয়ে গেছিলাম। এই গ্রাউন্ডে একটু লাফালাফি করলাম, তবে যে মেন এরিয়া যেখানে সব থেকে বেশি বাউন্সিং হয় সেই জায়গাটা কর্দমাক্ত, আমরা গিয়ে ওখানে লাফাতে পারলাম না। তো স্থানীয় একজন ওখানে গিয়ে লাফালেন, আমি সেটা আপনাদের ভিডিও ক্যাপচার করে দেখালাম যে ওখানটায় লাফালে কতটা ভাইব্রেট হচ্ছে। তবে এখানে আর বেশিক্ষণ আমরা দাঁড়াবো না, বেরিয়ে যাবো আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এই মুহূর্তে মেন পাথের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। অপূর্ব অভিজ্ঞতা, খুব সুন্দর জায়গাটা। আমরা সকাল থেকে 3টে পয়েন্ট দেখলাম, প্রত্যেকটি ভালো। এবার আমরা পরবর্তী পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে মাছলি পয়েন্ট। তো তোমাদের কেমন লাগছে মানপাট ঘুরতে? দারুণ দারুণ, খুব সুন্দর, ফাটাফাটি, দারুণ দারুণ। এখন অবধি কোন জায়গাটা সবচেয়ে ভালো লাগলো? জলজলি। জলজলিতে কাদা না থাকলে কিন্তু ওখানে আরো বেশি আমরা এনজয় করতে পারতাম। রাস্তার দুপাশের যা দৃশ্য চোখ ফেরানো যাচ্ছে না। আমি বারবার শুধু ফটো তুলছি আর ভিডিও করছি। এত সুন্দর দুপাশ রাস্তার, নয়নাভিরাম দৃশ্য। রাস্তার ধারে একটা অনামি জায়গায় গাড়িটা দাঁড় করালাম। কেন দাঁড় করালাম সেটা আমি আপনাদের ক্যামেরা ঘুরিয়ে দেখাবো। এখান থেকে ভ্যালির যে অপূর্ব ভিউ পাওয়া যাচ্ছে সেটা দেখে গাড়ি না দাঁড় করে থাকতে পারলাম না। আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। মেনপাট অনেক আন্ডাররেটেড জায়গা, এত সুন্দর জায়গা কি নেই এখানে। পাহাড়, নদী, ঝর্ণা, এরকম অপূর্ব সুন্দর ভ্যালি, অসাধারণ। মেনপাটকে কেউ বলে মিনি তিব্বত, কেউ বলে ছত্তিশগড়ের সিমলা। তবে আমি কোনো জায়গার সাথে কোনো জায়গার কম্পেয়ার করাটা ব্যক্তিগতভাবে পছন্দ করি না। মেনপাট মেনপাটের মতো অপূর্ব সুন্দর। আমরা এখানে এসে মুগ্ধ হয়ে গেছি। আমরা এবার এসে পৌঁছেছি আমাদের পরবর্তী গন্তব্য মাছলি পয়েন্ট বা ফিশ পয়েন্টে। এখানে একটি ওয়াটারফল আছে যেটা দেখতে আমাদের অনেকটা সিঁড়ি দিয়ে নামতে হবে। তো চলুন আমরা নামা শুরু করি। আমরা সিঁড়ি দিয়ে নামছি। নামার সময় তো কোনো কষ্ট বুঝতে পারবো না, বুঝতে পারবো ওঠার সময়। এখন মহা আনন্দে নিচে নামছি। নিচে গিয়ে আপনাদের ফিশ পয়েন্ট দেখাবো। আমরা এসে পৌঁছেছি ফিশ পয়েন্ট বা মাছলি পয়েন্টে। এখানে এক জায়গা থেকে
তিনটে ওয়াটারফলস দেখা যায়। আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদের দেখাবো, তবে একটা ওয়াটারফলস অনেকটা দূরে, খুব একটা ক্যামেরায় স্পষ্ট আসবে না, তাও আমি দেখানোর চেষ্টা করব। এবার আমি তিনটি ওয়াটারফলস আপনাদের একসাথে দেখাবো। যে ওয়াটারফলসটি আমাদের সব থেকে কাছে, এটি প্রথম ওয়াটারফলস এবং এটি সব থেকে বড় ওয়াটারফলস। দেখতে পাচ্ছেন জলরাশি উপর থেকে নিচে নেমে যাচ্ছে এবং এটির বেগ প্রচণ্ড। আমার ঠিক সামনে আমি দেখাচ্ছি দ্বিতীয় ওয়াটারফলসটি, এবং আরেকটু বাদিকে যদি ক্যামেরা ঘোরাই এবং জুম করে দেখাতে হবে জঙ্গলের মধ্যে, জানি না কতটা ক্যামেরা স্পষ্ট উঠছে, ওটি তৃতীয় ওয়াটারফলস। এই জায়গাটা কিন্তু আমার দারুণ লাগলো। এক জায়গা থেকে এরকম তিনটে ওয়াটারফল একসাথে দেখা সত্যিই খুব ভালো অভিজ্ঞতা। বিশেষ করে এই প্রথম ওয়াটারফলটি খুব সুন্দর, ঠিক আমাদের পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং প্রবল জলরাশি উপর থেকে নিচে নেমে যাচ্ছে। দ্বিতীয় ওয়াটারফলটিতেও জলের পরিমাণ বেশ ভালো, তবে একটু দূরে। আর তৃতীয় ওয়াটারফলটি খুব একটা স্পষ্ট দেখা যায় না এবং সামনে এতটাই জঙ্গল, একদম অস্পষ্ট। তাও আমি যেটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করছি জুম করে। আমাদের এই মাছলি পয়েন্ট বা ফিশ পয়েন্ট কিন্তু দারুণ লাগলো। বেশ খানিকটা সময় আমরা এখানে কাটালাম। এবার আমরা এই পাহাড় চড়ে আবার যেতে হবে যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে সেখানে, এবং এগিয়ে যাব পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। খুব একটা বেশি সিঁড়ি কিন্তু এখানে নেই, অল্প সিঁড়ি, মোটামুটি 10 মিনিটের মধ্যেই আমরা নেমে এসেছিলাম। তো এখানে নামতে বা উঠতে খুব একটা কষ্ট হওয়ার কথা নয়, তবে যারা বয়স্ক মানুষ তারা আসলে একটু বিবেচনা করে আসবেন। তাছাড়া নর্মাল সবাই আসতে পারেন যদি কোনো রকম সমস্যা না থাকে শারীরিক। ফিশ পয়েন্ট দেখে আমরা এবার এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য মেহতা পয়েন্টের দিকে। ফিশ পয়েন্ট কিন্তু আমাদের দারুণ লাগলো, এক জায়গা থেকে তিনটে ঝর্ণা একসাথে দেখতে পেলাম। তোমাদের কেমন লাগলো? আমার তো ভীষণ সুন্দর লেগেছে, অদ্ভুত সুন্দর ভিউ। বেশ লেগেছে দেখতে। যদিও ফিশ পয়েন্টের নাম ফিশ কেন হয়েছে বুঝলাম না, আদেও ওখানে মাছ পাওয়া গেলেও আমাদের চোখে পড়লো না, অথবা অত খরস্রোতা জলে আদেও মাছের দেখা পাওয়া যাবে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। বাট নাম নিয়ে আমাদের কাজ কি? যে সিনিক বিউটিটা ছিল ওখানকার, যে মেন বৈশিষ্ট্য যে 3 দিক দিয়ে জলধারা ওইরমভাবে পড়ছে, সেটা সৌন্দর্যটা মানে ভাষায় প্রকাশ করা সত্যিই একটু কঠিন। ওটা যদি দেখতে হয় তবে এসে দেখতে হবে আপনাদের। আর আসতে হলে কিন্তু বর্ষা বা তারপরে, কারণ শীতকালে বা গ্রীষ্মকালে যে তৃতীয় ছোট যে ঝর্ণাটা সেটায় জল থাকে না এখানে, আমি স্থানীয় লোকেদের কাছে যা শুনলাম। তো তিনটি ঝর্ণা একসাথে দেখতে হলে বর্ষাকালে বা বর্ষার ঠিক পরপর আসলে আপনারা দেখতে পাবেন। আমরা এবার এসে পৌঁছেছি মেহতা ভিউ পয়েন্টে। আমরা ভিউ পয়েন্টটা আপনাদের দেখাবো, তবে এখানে আসার সঙ্গে সঙ্গে মেঘে ঢেকে গেল জায়গাটা। জানি না কতটা সুন্দর ভিউ পাওয়া যাবে, তাও চেষ্টা করব যতটা সম্ভব দেখানোর। দেখতে পাচ্ছেন মেহতা ভিউ পয়েন্ট। আকাশে মেঘ না থাকলে কিন্তু জায়গাটা আরো সুন্দর লাগতো। পরন্ত বিকেলে এখানে আসলে কিন্তু খুব সুন্দর সানসেট দেখা যায়, তাই এই জায়গাটাকে অনেকে মেহতা সানসেট পয়েন্টও বলে থাকেন। আমাদের মেহতা পয়েন্ট কিন্তু দুর্দান্ত লাগলো, তবে আকাশ মেঘাচ্ছন্ন, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে এবং বৃষ্টি আসছে। তো খোলা জায়গা, এখানে বাজ পড়ার সম্ভাবনা থাকে, তাই আর বেশি সময় এখানে আমরা কাটাবো না, আমরা চলে যাব পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তো চলুন ওঠা যাক। খুব ভালো লাগলো এই মেহতা পয়েন্ট। মেহতা পয়েন্ট দেখে এবার আমরা চলে এসেছি ন্যাশপাতি গার্ডেন দেখতে। এখানে একটি ছোট্ট ন্যাশপাতি গার্ডেন আছে এবং সেখানে বেশ কয়েকটি ন্যাশপাতি গাছ আছে। যদিও এই মুহূর্তে ন্যাশপাতি গাছে ন্যাশপাতি নেই, এটা ন্যাশপাতি হওয়ার সময়ও নয়, তবু আমি গার্ডেনটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই ন্যাশপাতি গাছগুলো যখন ন্যাশপাতি হয়ে থাকে তখন কিন্তু এই জায়গাটার আকর্ষণ অনেক বেশি থাকবে। এখন এই জায়গাটা তেমন আকর্ষণীয় নয়, আর বাগানটাও কিন্তু খুব একটা বড় নয়, ছোট বাগান। আমাদের রাস্তায় পড়লো বলে ন্যাশপাতি গার্ডেনটা আমরা দেখে নিলাম। এমনি তেমন খুব একটা বিশেষত্ব নেই, ছোট্ট বাগান, না আসলেও কিছু যায় আসে না, তাও যখন রাস্তায় পড়লো একবার দেখে নিলাম। তো চলুন এবার এগিয়ে যাই আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো,
ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, আমরা গাড়ির কাঁচ তুলে দিয়েছি। বেশ জোরেই বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি নামার সাথে সাথে পরিবেশ পুরো চেঞ্জ হয়ে গেল। জোলো হাওয়া শুরু হয়েছে, তার সাথে ছাঁট আসছে গাড়িতে। আমরা অ্যাপেল গার্ডেন এসে পৌঁছেছি, কিন্তু বৃষ্টির জন্য নামতে পারছি না। একটু ওয়েট করব, বৃষ্টিটা একটু ধরলে অ্যাপেল গার্ডেনে নামবো এবং আপনাদের অ্যাপেল গার্ডেনটা ঘুরিয়ে দেখাবো। আমরা বৃষ্টির জন্য অ্যাপেল গার্ডেনে নামলাম না। এছাড়াও গেটের বাইরে থেকে দেখলাম তালা দেওয়া এবং ভিতরে কাউকে দেখতে পেলাম না। মেবি অ্যাপেল গার্ডেন আজকে বন্ধ আছে। তো আমরা এখানে আর ওয়েট করব না, আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের অনেকগুলো পয়েন্ট এখনও ঘোরা বাকি আছে। আমাদের রামগড় যেতে হবে, যা মেনকট থেকে 75 কিলোমিটার। রামগড় কেভ দেখতে যাব। সো এখানে আর বেশি সময় আমরা নষ্ট করলাম না, বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এখন 1:30 বাজে, আমরা লাঞ্চ করতে চলে এসেছি। আমরা আজকে লাঞ্চ করব আনমোল রিসোর্ট রেস্টুরেন্টে। তো চলুন এখানে লাঞ্চ করে তারপর পরবর্তী সাইট সিইং পয়েন্টগুলো কভার করব। আপাতত আমরা দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি। আসলে খিদে যে খুব একটা আছে তা না, সকালে অনেক দেরিতে খেয়েছি আর তখন বেশ ভরপেট খেয়ে এসেছি। কিন্তু আমাদের একটা ব্যাপার থাকে না, মন বলে কথা, যে দুপুরে লাঞ্চটা হলো না, সেই নিয়ম রক্ষার্থে আপাতত চলে এসেছি। কিন্তু এখানে এসে খাবার দাবার এত ভালো লাগছে যে আমরা বেশ অনেক কিছুই অর্ডার করেছি। খাবো না করেও কম খাওয়া হচ্ছে না। সুমনার গুল্লি নিয়েছে, এখানে হচ্ছে ফ্রাইড রাইস আর বাটার চিকেন। আর আমি রুদ্র আর রুশ্মি নিয়েছি হচ্ছে রাইস, আলু গোবি, ডাল আর হচ্ছে বাটার চিকেন। আর আমাদের দাদার জন্য রয়েছে হচ্ছে সেমই আমাদের মতো ভাত, ডাল আর আলু গোবির তরকারি, তার সাথে ডিম। খাবারটা কিন্তু বেশ ভালো। তো খিদে না থাকলেও এই খাবারের টেস্টে আমরা খেয়ে যাচ্ছি। আমরা লাঞ্চ করে আবার রওনা দিয়েছি আমাদের পরবর্তী পয়েন্টের উদ্দেশ্যে। এবার আমরা যাব টিনটিনি পাথর দেখতে। এখানে একটি অদ্ভুত পাথর আছে, যেটিকে আরেকটি পাথর দিয়ে আঘাত করলে ধাতব শব্দ বেরোয়। তো এই অদ্ভুত পাথরটা এবার আমরা দেখতে যাব, চলুন। আমরা এবার এসে পৌঁছেছি টিনটিনি পাথর দেখতে। এখানে একটি এমন পাথর আছে যেটিকে অন্য পাথর দিয়ে আঘাত করলে ধাতব শব্দ বেরোয়। তো এবং বিভিন্ন রকম আওয়াজ বেরোয়, এরকম না যে একরকম আওয়াজ বেরোয়, এক এক জায়গায় আঘাত করলে এক এক রকম আওয়াজ বেরোয়। তো চলুন সেই পাথরটা দেখি এবং আপনাদেরও সেই ধাতব শব্দ কেমন বেরোয় সেটা শোনাই। আমরা এবার এসে পৌঁছেছি সেই অদ্ভুত পাথরটির সামনে, যেটাকে অন্য পাথর দিয়ে আঘাত করলে ধাতব আওয়াজ বেরোয়। দেখতে পাচ্ছেন স্মিতা এবং রুশ্মি সেই কাজটি করে চলেছে। আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাবো আপনাদের। অদ্ভুত পাথর। রুশ্মি খুব মজা পেয়েছে, মনের সুখে পাথর বাজিয়ে যাচ্ছে। কিরে, কি করছিস? পাথরটা বাজাচ্ছি, এক এক জায়গায় এক এক রকম আওয়াজ হয়েছে, খুব মজা হচ্ছে। খুব মজা পেয়েছিস? আচ্ছা। এখানে এসে আমিও ছোট হয়ে গেছি, এই পাথর বাজিয়ে বিভিন্ন রকম আওয়াজ বের করছি। বেশ নতুনত্ব একটা জিনিস, অদ্ভুত জিনিস। তো খুব ভালো লাগলো, মজাদার জিনিস। এবার আমরা এখান থেকে চলে যাব পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এবার এসে পৌঁছেছি রামগড় হিলসে। এখানে আমরা দেখব দুটি বিখ্যাত গুহা, সীতাবেংড়া এবং যোগীমারা গুহা। এছাড়াও এই রামগড় হিলসের উত্তর ভাগে, এটি উত্তর ভাগ, আরও বেশ কয়েকটি গুহা আছে, যেমন হাতিপোল গুহা, লক্ষণবিংড়া গুহা। তো এগুলো আমরা দেখব না, এই দুটি গুহাই দেখব, কারণ বাকি গুহাগুলো দেখতে গেলে অনেকটা ট্রেক করে যেতে হবে, এখন আমাদের হাতে সে সময়টা নেই। তো এই দুটো গুহাই কিন্তু সব থেকে বিখ্যাত গুহা। এর ঐতিহাসিক গুরুত্ব এবং পৌরাণিক গুরুত্ব দুটোই অপরিসীম। এটা এন্ট্রি পয়েন্ট। তো চলুন আমরা সীতাবেংড়া এবং যোগীমারা এই দুটো গুহা দেখে আসি। দুটো গুহাই পাশাপাশি। যে কথাটা বলছিলাম,
যোগীমারা এবং সীতাবেংরা এই গুহা দুটির ঐতিহাসিক এবং পৌরাণিক গুরুত্ব অপরিসীম। পৌরাণিক মতে রাম সীতা যখন বনবাসে এসেছিলেন তখন তাদের বনবাসের একটা বড় অংশ কেটেছিল দণ্ডকারণ্যে। এই ৩৬গড় জঙ্গল হচ্ছে সেই দণ্ডকারণ্য, এবং দণ্ডকারণ্যে যখন রাম সীতা থাকতেন, এখানে যে সীতাবেংরা গুহা, এখানকার স্থানীয় মতে এই গুহায় রাম সীতা বেশ কিছুদিন কাটিয়েছিলেন। তো সীতার নামানুসারে এই গুহার নাম সীতাবেংরা গুহা। এবার বলি ঐতিহাসিক গুরুত্ব কেন অপরিসীম এই গুহা দুটির। এই গুহা দুটিতে কিছু গুহাচিত্র এবং শিলালিপি পাওয়া গেছিল যা ভারতের প্রাচীনতম। এখানে ব্রাহ্মী এবং মগধী ভাষায় শিলালিপি পাওয়া গেছিল, এবং যে গুহাচিত্র এই গুহার মধ্যে পাওয়া গেছিল তা স্টাডি করে দেখা যায় তা খ্রিস্টপূর্ব ৩য় শতক থেকে খ্রিস্টপূর্ব ১ম শতকের মধ্যে। এত পুরনো গুহাচিত্র ভারতবর্ষের আর কোথাও পাওয়া যায়নি। ঐতিহাসিক গুরুত্ব এ কারণে এই গুহা দুটির অপরিসীম। এই গুহাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে যোগীমারা কেভ, আর আমার বাঁদিকে যে গুহাটি উপরে ওটি সীতাবেংরা। আমি এই মুহূর্তে সীতাবেংরা গুহার সামনে দাঁড়িয়ে আছি, গুহার ভিতর প্রবেশ করব। পৌরাণিক মতে যেটা বললাম, এই গুহাতেই রাম সীতা থাকতেন। তো গুহায় প্রবেশ করব এবং গুহাটি আপনাদের দেখাবো। এই গুহার মধ্যে পাওয়া কিছু স্থাপত্যের নিদর্শন কিন্তু গুহার বাইরে রাখা আছে, আমি দেখতে পাচ্ছি। আর এবার আমরা গুহায় প্রবেশ করব। এখানে ধাপে ধাপে সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়ে গুহায় প্রবেশ করতে হবে। তো চলুন গুহায় প্রবেশ করা যাক। আমি সীতাবেংরা গুহার মধ্যে প্রবেশ করেছি। অন্ধকার ভিতরটা, তাই খুব একটা ভালো স্পষ্ট দেখা যাচ্ছে না, তাও আমি যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু পুরোপুরি ন্যাচারাল কেভ নয়। এই গুহার ভিতরকার স্ট্রাকচার দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ভিতরকার স্ট্রাকচারটা মানুষের দ্বারা তৈরি। ন্যাচারাল কেভ হলে এরকম প্লেন স্ট্রাকচার, এরকম ধাপ ধাপ সিঁড়ি সম্ভব নয়। তো এটা পার্শিয়ালি ন্যাচারাল এবং পার্শিয়ালি মানুষের দ্বারা তৈরি। গুহার মধ্যে তেমন কিছু নেই। দুটি পাথর আমি দেখতে পাচ্ছি যেগুলো সিঁদুর মাখানো, অর্থাৎ এগুলো পুজো আর্চা করা হয় হয়তো। রাম সীতা যখন এখানে থাকতেন তখন নাকি একবার রাবণ এখানে সীতাকে অপহরণ করার জন্য এসেছিলেন, কিন্তু সেবার ব্যর্থ হয়েছিলেন। তো সেই রাবণের পদচিহ্ন এখানে আছে, আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই গুহাকে নিয়ে কিন্তু প্রচুর পৌরাণিক গল্প আছে, তো আমরা যেটুকু এখানে শুনলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। সীতাবেংরা গুহা দেখে বেরোলাম। গুহাটি কিন্তু ন্যাচারাল কেভ নয়, এটা পার্শিয়ালি ন্যাচারাল এবং বাকিটা ম্যানমেড। এখানে বিভিন্ন সিঁড়ির ধাপ করা আছে, যে ধাপ দিয়ে উপরে আমরা উঠলাম। ঐতিহাসিক মতে মগধ আমলে এই গুহায় একজন দেবদাসী এবং একজন নর্তক থাকতেন। তারা এই গুহায় পারফর্ম করতেন এবং এটি এশিয়ার প্রাচীনতম থিয়েটার হিসেবে কনসিডার করা হয়, এটা ঐতিহাসিক মত। তো এখন এই গুহায় আমরা ঢুকলাম, তেমন কিচ্ছু দেখার নেই, আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম, কিছুই নেই। এবার এখান থেকে বেরিয়ে যাব। ঠিক পাশে এটি যোগীমারা কেভ। এই কেভেই পাওয়া গেছিল ভারতের প্রাচীনতম শিলালিপি এবং গুহাচিত্র। এটি প্রবেশ নিষিদ্ধ, এটি গ্রিল দিয়ে বন্ধ করা আছে। তো যোগীমারা কেভ এবং সীতাবেংরা কেভ আমরা দেখলাম। এবার আমরা ফিরে যাব। এই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটি চলে গেছে হাতিপোল কেভের দিকে। ঠিক পার্কিং এরিয়ার পাশ দিয়ে এই রাস্তাটি। হাতিপোল কেভ কিন্তু বোথ সাইড ওপেন, অর্থাৎ এই কেভের মধ্যে দিয়ে পাহাড়ের এ প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়া যায়। হাতিপোল কেভ ক্রস করে কিছুটা গেলেই পড়বে সীতাকুণ্ড। এখানকার স্থানীয় মতে মা সীতা যখন এখানে থাকতেন তখন এই হাতিপোল কেভ ক্রস করে অপর প্রান্তে সীতাকুণ্ডে স্নান করতে যেতেন, তাই সীতাকুণ্ডের কিন্তু একটা মাহাত্ম্য আছে। আরও কিছুটা গেলে পড়বে লক্ষণবেংরা কেভ এবং আরও কয়েকটি কেভ। তবে সন্ধে হয়ে আসছে, আমরা আর কোনো কেভে যাব না আজকে। সীতাবেংরা এবং যোগীমারা কেভ দেখে আমরা জাস্ট হোটেলে ফিরলাম। এখন সন্ধে 7টা বাজে। আজকের বেড়ানো এখানেই শেষ হলো। তবে এবারকার ট্রিপের বেড়ানো কিন্তু এখনও শেষ হয়নি। আমাদের দুটো পয়েন্ট মিস হয়েছে, একটা উল্টাপানি আর একটা টাইগার পয়েন্ট। এই দুটো আমরা কালকে ফেরার পথে কভার করব। কালকে সকালে আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব এবং এই দুটি পয়েন্ট কভার করে আমরা ফিরে যাব ঝারসুগুড়া জংশনে এবং সেখান থেকে আমাদের ফেরার ট্রেন। রাতের খাবার সার্ভ করা হয়ে গেছে। আমি
রাজবিও অলরেডি সার্ভ করা শুরু করে দিয়েছে, এখানে প্রায় ফিনিশ, সবাই যে যার সিটে বসে খাচ্ছে। তার রাতে আমরা খুব সিম্পল মেনু নিয়েছি, আলুর চোখা, মিক্সড ভেজ, ডাল, ভাত আর দাদার জন্য রুটি। একদমই সিম্পল, কেননা সকালে এবং দুপুরে দুবারই আমরা বেশ ভালোই রিচ খাবার হয়ে গেছে একটু, তাই রাতটায় আর কেউ কিছু খেতে চাইলো না, হালকা ফুলকা খাবার। কালকে বেরোতেও হবে, বাড়ি ফেরার আছে, এটাই। তার টেস্ট সবাই যারা খাওয়া শুরু করেছে, একটু গুল্লি কেমন হয়েছে রে? আমি একটু মিক্সড ভেজ নেবো অল্প, দারুণ। একদম। এখানকার খাওয়া দাওয়া কিন্তু বেশ টেস্টি এবং লেস স্পাইসি। আমরা খুব একটা স্পাইসি খাবার বেড়াতে এসে পছন্দ করি না, তো এখানকার খাবারটা কিন্তু আমরা তৃপ্তি করে খাচ্ছি। আমরা আজকে রাতে ভেজ খাচ্ছি, বেশ ভালো লাগছে। এটাও সুন্দর বানিয়েছে, তৃপ্তি করে খাচ্ছি, ঘরের মতো খাওয়া। এখন রাত 10:30 বাজে। দিনটা কিন্তু আজকে আমাদের দারুণ কাটলো। অনেকগুলো পয়েন্ট আমরা আজকে মেন পার্টের কভার করেছি। যে দুটি পয়েন্ট বাকি আছে সেগুলি কালকে সকালবেলা কভার করব এবং কালকে রাতে ট্রেন ধরে আমরা ফিরে যাব। তো এখন আর বেশি রাত করব না, শুয়ে পড়ব। কাল সকালে আবার আপনাদের সাথে কথা হবে। গুড নাইট। গুড মর্নিং ফ্রম মেন পার্ট। এখন সকাল 9টা বাজে। আজকের সকালটা একদম রৌদ্রোজ্জ্বল ঝলমলে সকাল। আর আমরা বেরিয়ে যাব মেন পার্ট থেকে। আমাদের দুটো সাইট সিইং বাকি আছে, উল্টাপানি আর টাইগার পয়েন্ট, সেই দুটো কভার করব এবং তারপরে আমরা চলে যাব ঝারসুগুড়া স্টেশনের উদ্দেশ্যে, যেখান থেকে আজকে রাতে আমাদের ট্রেন। তো চলুন আর দেরি করব না, এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। কারমা এথেনিক রিসোর্ট থেকে চেক আউট করে আমরা গাড়িতে উঠে বসেছি এবং যাচ্ছি আমাদের আজকের প্রথম পয়েন্ট উল্টাপানির উদ্দেশ্যে। কারমা এথেনিক রিসোর্টের রুম ভালো, খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো, কিন্তু সার্ভিস একটু পুয়ার। এনাদের স্টাফ কম এবং যেটা হয় সরকারি হলে যা হয় একটু ঢিলেমি তো আছেই। তো এমনি মোটামুটি ভ্যালু ফর মানি 1800 টাকা করে রুম। আমাদের এখানে থাকার অভিজ্ঞতা ভালো খারাপ মিশিয়ে মোটামুটি পজিটিভ। আমরা এবার এসে পৌঁছেছি উল্টাপানি দেখতে। এখানে একটা অদ্ভুত জিনিস হয়, মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে জল পাহাড়ের নিচ থেকে উপরের দিকে প্রবাহিত হয়। যদিও ঢালটা খুব একটা বেশি না, ঢাল কম, তাও নিচ থেকে উপরে জল প্রবাহিত হয়। দেখতে পাচ্ছেন উল্টাপানি, এখানে জলের প্রবাহ নিচ থেকে পাহাড়ের উপরের দিকে। এবার স্মিতা একটা কাগজের নৌকা ছাড়বে এবং দেখুন নৌকাটা কি সুন্দর নিচ থেকে উপরের দিকে এগিয়ে যাবে জলের তোড়ে। দেখুন, মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে নিচ থেকে উপরে নৌকাটি বয়ে চলেছে। অপূর্ব জিনিস। তবে এর বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে। এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, সেই চুম্বকীয় আকর্ষণে নিচ থেকে উপরে জল প্রবাহিত হয়। সায়েন্স যে কত বিস্ময়কর সেটা প্র্যাকটিক্যালি না দেখলে বোঝা যায় না। আমাদের এই পৃথিবীর মধ্যে কত অত্যাশ্চর্য জিনিস আছে সেটা মানে নিজে চোখে না দেখলে বোঝা যায় না। চুম্বকের আকর্ষণে জলকে কিভাবে টেনে নিয়ে যাচ্ছে, মানে সেটা একদম চাক্ষুষ প্রমাণ পেলাম এখানে। অপূর্ব। কিরে, তোর কেমন লাগলো? খুব সুন্দর, খুব মজাদার। এই জায়গাটা আমার খুব সুন্দর লাগলো। এখানে নাকি উল্টো দিকে হয়, তো আমি করে দেখবো। এই তো আমার নৌকা ভালো করে যাচ্ছে। রূপসার নৌকো তত্তর করে এগিয়ে চলেছে, দেখতে পাচ্ছেন। এই আমার নৌকা ঢালের বিপরীতে জলের প্রবাহের সাথে নৌকাও তত্তর করে এগিয়ে চলেছে। এই নৌকাতে করে রূপসা আর রশ্মিকে বসিয়ে পাঠিয়ে দাও। আজকে একটা দারুণ জিনিস দেখলাম এখানে, মানে কোনোদিনও লাইফে দেখিনি। অদ্ভুত, মানে জলের স্রোত আপনারা দেখতেই পাচ্ছেন নিচ থেকে উপরের দিকে আসছে। আমরা নৌকো ছেড়েছি, নৌকোগুলো স্রোতের দিকেই যাচ্ছে, মানে নিচ থেকে উপরের দিকে। একটা ম্যাগনেটিক আকর্ষণের জন্যই এটা হচ্ছে পাহাড়ের, কিন্তু খুব অদ্ভুত। এই প্রথম আমরা এরকম একটা জিনিস দেখলাম, অসাধারণ লাগলো দেখে। আচ্ছা, এবার আমরা গাড়ি যে ম্যাগনেটিক আকর্ষণের নিচ থেকে উপরে ওঠে সেটা আপনাদের দেখাবো। আমাদের এই 3 দিনের ভ্রমণ সঙ্গী কিষানের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এখানে আসলে ওর সাথে যোগাযোগ করে আসতে পারেন। আমাদেরও খুব সুন্দরভাবে ঘোরাচ্ছে। দেখুন, গাড়ি কিন্তু আমাদের ব্যাক গিয়ারে নেই, গাড়ি নিউট্রালে। ব্যাক গিয়ারের লাইটও জ্বলছে না, কিন্তু
এই চুম্বকীয় আকর্ষণে গাড়ি কি সুন্দর নিচ থেকে পাহাড়ের উপরে উঠে যাচ্ছে। দেখুন কিষান শুধু স্টিয়ারিং ধরে বসে আছে, গাড়ি যাতে এদিক ওদিক না হয়। চুম্বকীয় আকর্ষণে গাড়ি নিচ থেকে উপরে উঠে যাচ্ছে। অদ্ভুত জায়গা, সত্যি অদ্ভুত জায়গা। জায়গাটা সত্যি যেমন অসাধারণ, চারপাশের বিউটি, আর তার সাথে এই যে নৌকা মাধ্যাকর্ষণের টানে চলে যাচ্ছে উল্টো দিকে, গাড়িও একদম পুরো উপরে উঠে গেল, মানে জাস্ট অসম। এরকম জায়গা দেখার অভিজ্ঞতা মানে ভাবা যায় না। এরকম মজাদার জায়গায় এসে যেন নিজেদেরও বয়সটা কমে গেছে। এই জলের নিচ থেকে উপরের দিকে প্রবাহ মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে, সেটা দেখা, নৌকো বানিয়ে জলে ভাসানো, ড্রাইভারকে বলে গাড়ি নিউট্রালে দিয়ে মাধ্যাকর্ষণের বিরুদ্ধে ঢালের নিচ থেকে উপরে গাড়ি যে অটোমেটিক চলে যাচ্ছে, এগুলো দেখে মনে একটা পরম আনন্দ উপভোগ করছি, যেন বয়স কয়েক গুণ কমে গেছে। তো আমাদের জায়গাটা দারুণ লাগলো। আর বেশিক্ষণ এখানে থাকবো না, এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্য এবং এই ট্রিপের আমাদের শেষ গন্তব্য টাইগার পয়েন্টের উদ্দেশ্যে। আমরা এবার এসে পৌঁছেছি আমাদের এবারকার ট্রিপের শেষ গন্তব্য টাইগার পয়েন্টে। এখানে একটি ওয়াটারফল আছে যেটি দেখতে 175 সিঁড়ি নিচে যেতে হবে। নিচে যাব, ওয়াটারফল দেখব এবং আপনাদেরও দেখাবো। এই রাস্তা দিয়ে নিচে নামতে হবে। নিচে ওয়াটারফল এখান থেকে দেখা যাচ্ছে। সিঁড়িগুলো কিন্তু বেশ খাড়া এবং পিচ্ছিল, এখানে বৃষ্টি হয়েছে তো সিঁড়িগুলো পিচ্ছিল হয়েছে, অনেক সাবধানে আমাদের নামতে হবে। নামার সময় তো আমরা তত্তর করে নেমে চলেছি, ওঠার সময় বোঝা যাবে এত খাড়া সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠতে কিন্তু হালত খারাপ হয়ে যাবে। তো চলুন, হ্যাঁ খাড়া এবং স্লিপারি। তো চলুন নিচে যাই, ওয়াটারফলসটা দেখি। এখান থেকে কিন্তু এর গর্জন শুনতে পাচ্ছি এবং দূর থেকে দেখাও যাচ্ছে। প্রায় অনেকটা নেমে এসেছি, এবার এখান থেকে পুরো ওয়াটারফলসটা দেখা যাচ্ছে। যেমন গর্জন তেমন বর্ষণ। তো চলুন একদম নিচে যাই এবং নিচ থেকে আপনাদের দেখাবো এই টাইগার ফলস। স্থানীয় লোকেরা বলেন যে এইখানে নাকি বাঘকে আগে জল খেতে দেখা যেত, বাঘ এখানে জল খেতে আসতো, সেই জন্য এই জায়গাটার নাম টাইগার পয়েন্ট। তবে ইদানিংকালে কেউ এখানে বাঘের দেখা পেয়েছেন বলে আমি শুনিনি। যাই হোক, জায়গাটা কিন্তু দুর্দান্ত। ওয়াটারফলসটি আমাদের দারুণ লাগলো। এটি কিন্তু মেন পার্টের মাস্ট ভিজিট প্লেস। অপূর্ব সুন্দর এই ওয়াটারফল। মেন পার্টে আসলে টাইগার পয়েন্ট অন্তত মিস করবেন না। খুব সুন্দর লাগলো আমাদের এই ওয়াটারফলটি। আমরা সিঁড়ি চড়ে উপরে এসে পৌঁছালাম। উপরেও কিন্তু একটি ভিউ পয়েন্ট বানানো আছে, আমি এখন সেই ভিউ পয়েন্টে এসে হাজির হয়েছি। এখান থেকে কিন্তু চারদিকের পাহাড়ের একটা দুর্দান্ত প্যানোরামিক ভিউ পাওয়া যায় এবং ঝর্ণারও একটা ভালো ভিউ পাওয়া যায়। তো আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদের পুরোটাই দেখাবো। টাইগার পয়েন্ট ছিল আমাদের এবারকার ভ্রমণের শেষ সাইট সিইং স্পট। আর একটা কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার। তো আমাদের শেষটা দারুণ কাটলো এবং আমাদের পুরো বেড়ানোটাও আমরা দারুণ উপভোগ করলাম। তবে বেড়ানো শেষ, এবার আমাদের ফিরে যেতে হবে। আমরা এখান থেকে চলে যাব ঝারসুগুড়া স্টেশনে এবং সেখান থেকে রাতের ট্রেন ধরে আমরা কাল সকালে কলকাতা ব্যাক করব। আমরা আমাদের এই পুরো ভ্রমণটা দুটি পর্বের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি এবং আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা প্রথম পর্বটি দেখেননি সেই লিঙ্কে গিয়ে প্রথম পর্বটি দেখে নিতে পারেন। যদি আমাদের এই ভ্রমণ সিরিজটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এই অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে আরেকটি বেড়াতে যাওয়ার গল্প নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই।